আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে এই অবস্থা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমি আজকে জৈব যৌগ অধ্যায়টি পড়ানো শুরু করবো। তো জৈব যৌগ অধ্যায়টি শুরু করার আগে পরিচয়টা দিয়ে নিই যে আমার নাম ইশতিয়াক কামাল, বর্তমান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তো জৈব যৌগ অধ্যায়টি আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগটি স্কিপ করে কোনোভাবেই একাডেমিক বা অ্যাডমিশনে ভালো করা সম্ভব না, কারণ এইচএসসি একাডেমিকে বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় জৈব যৌগ থেকে এক বা একাধিক সিকিউ কোশ্চেন কিন্তু এসে থাকে, এবং অ্যাডমিশনেও কিন্তু জৈব যৌগ থেকে একটি সিঙ্গি বা প্রশ্ন এসে থাকে। তো জৈব যৌগ আমাদেরকে ভালোভাবে শিখতে হবে যদি আমরা একটি ভবিষ্যৎ ভালো করতে চাই বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাই বা সিট দখল করতে চাই। তো জৈব যৌগ অধ্যায়টি সম্পূর্ণ ভালোভাবে জানার জন্য আমি জৈব যৌগ অধ্যায়টিকে 4টি পার্টে ভাগ করেছি। যেহেতু জৈব যৌগ অধ্যায়টি অনেক বড়, সেহেতু আমরা যদি শুরু থেকে পড়া শুরু করে দিই তাহলে আমাদের একটু মাথায় সুন্দরভাবে সুবিন্যস্তভাবে রাখা একটু কষ্ট হয়ে যায়। সেজন্য আমি জৈব যৌগকে 4টি পার্টে ভাগ করেছি। পার্ট ওয়ানে আমি দেখছি শুরু থেকে সমানতা পর্যন্ত। পার্ট টুতে রেখেছি হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ার ধারণা শুরু। জৈব যৌগের বিক্রিয়ার ধারণা, বিক্রিয়া কীভাবে সংঘটিত হয় আর কি। জৈব যৌগের বিক্রিয়া মূলত 4 ভাবে সংঘটিত হয়: সংযোজন বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়, অপসারণ বিক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া। সেটা কীভাবে কৌশলে হয় সেটা আমরা পার্ট টুতে জানবো। এবং পার্ট থ্রিতে আমরা জানবো হচ্ছে যে জৈব যৌগের বিভিন্ন প্রস্তুতি বা হচ্ছে তোমার বিভিন্ন বিক্রিয়া কীভাবে বিক্রিয়া করে, সেটা হলো জৈব যৌগের বিক্রিয়াসমূহ। এবং পার্ট ফোরে আমরা পড়বো হলো বাকি অংশ। বাকি অংশের মধ্যে থাকবে হচ্ছে তোমার কার্যকরী মূলক শনাক্তকরণ, গ্লিসারিন বা হচ্ছে 1,2,3 ট্রায়ল গ্লিসারিন, তারপরে নাইট্রোগ্লিসারিন, TNT, এই জাতীয় আর কি বাকি অংশ। এইভাবে আমরা 4টি পার্টের মধ্যে জৈব যৌগ অধ্যায়কে সম্পূর্ণভাবে শেষ করতে পারবো বলে আশা করছি। তো আমরা কথা না বলে শুরু করি পার্ট 1 থেকে। জৈব যৌগ প্রথমে যদি আমরা শুরু করতে চাই তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে জৈব যৌগটা আসলে কি। জৈব যৌগটা কি আসলে সেটা আমাদেরকে জানতে হবে। জৈব যৌগ হচ্ছে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন যৌগের রসায়ন। হচ্ছে জৈব যৌগ। বা অন্য কথায় রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন জাত সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে জৈব যৌগ বা জৈব রসায়ন। তো জৈব যৌগের সাথে একটা কথা জড়িত, সেটা হচ্ছে হাইড্রোকার্বন এবং জৈব যৌগ কি। হাইড্রোকার্বন হচ্ছে যে এক প্রকার জৈব যৌগ যাতে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে। কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও কিন্তু জৈব যৌগ হতে পারে। কার্বন হাইড্রোজেন ছাড়া যেমন ফিউরান, অক্সিজেন থাকে বা অন্যান্য যত যৌগ থাকে তার মধ্যে হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগই হবে হচ্ছে হাইড্রোকার্বন। যেমন আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, মিথেন এটা কিন্তু একটা জৈব যৌগ প্লাস এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন। জৈব যৌগ প্লাস হলো হাইড্রোকার্বন। কিন্তু অপরদিকে আমরা যদি হচ্ছে অন্য কোনো অজৈব যৌগ চিন্তা করি, যেমন CO2, এটা হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস। এটা হচ্ছে শুধুমাত্র জৈব যৌগ। এটা আবার কিন্তু হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। জৈব যৌগ হতে গেলে শুধুমাত্র কার্বন থাকাটা আবশ্যক। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়, কিন্তু হাইড্রোজেন ছাড়া কিন্তু জৈব যৌগ হয়, যেমন ফসজিন গ্যাস বা অন্যান্য আরও অনেক উদাহরণ আছে। তো এটা হলো জৈব যৌগ, কিন্তু হাইড্রোকার্বন কিন্তু নয়, এটা শুধুমাত্র জৈব যৌগ। তাহলে জৈব যৌগ হাইড্রোকার্বন আমরা বুঝতে পারলাম। তো এখন জৈব যৌগের সূচনাটা দেখি। জৈব যৌগ কীভাবে সূচনা হলো। জৈব যৌগ সূচনা নিয়ে মতবাদ রয়েছে। একটি হলো বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। 1815 সালে বার্জেলিয়াস বলেন যে জৈব যৌগ শুধুমাত্র সজীব উদ্ভিদ এবং প্রাণী কোষ থেকে বা প্রাণী থেকে জৈব যৌগ পাওয়া যায়, কিন্তু পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা সম্ভব না। এটাই বলেছিলেন বার্জেলিয়াস। এই বার্জেলিয়াস মতবাদটি চলেছিল 1828 সাল পর্যন্ত। 1828 সালে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডরিক ওহলার। এটা হচ্ছে 1858 সালে ফ্রেডরিক ওহলার রসায়নঘরে কিছু বিক্রিয়া ঘটাচ্ছিলেন। তিনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে লেড সায়ানাইড
লেড CnO লেড সায়ানাইডের বিক্রিয়া ঘর আছে। বিক্রিয়া ঘরে যাদের বিক্রিয়ার সমস্যা হয় তারা এইভাবে করতে পারে যে অ্যামোনিয়াম এখানে যৌগ আর এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, অতএব এই প্লাস যাবে এর সাথে এবং এই মাইনাস যাবে এর সাথে। তো এখান থেকে আসবে হচ্ছে NH4CnO অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস হচ্ছে লেড ক্লোরাইড Cl লেড ক্লোরাইড। তো পরবর্তী তিনি অ্যামোনিয়াম NH4 অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিচ্ছিলেন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস তাপ, এটা হচ্ছে সমানুপাত বিক্রিয়ার লক্ষণ। তো যেহেতু তাপ দিচ্ছেন তো এখানে হচ্ছে সমানুকরণ ঘটবে। সমানুকরণ ঘটে উৎপন্ন হবে হচ্ছে NH2CO NH2। কিন্তু এটা হচ্ছে ইউরিয়া, এটার নাম হচ্ছে ইউরিয়া এবং এই ইউরিয়া কিন্তু একটি জৈব যৌগ। তো ফেব্রুয়ারি 1828 সালে পরীক্ষাগারে তিনি জানতেন না যে তিনি একটি জৈব যৌগ উৎপন্ন করবেন, কিন্তু পরীক্ষামূলকভাবে একটি জৈব যৌগ উৎপন্ন হয়ে গেছে। তো তারপরে দেখা গেল যে জৈব যৌগ পরীক্ষাগারে উৎপন্ন করা যায়। অ্যামোনিয়াম ইউরিয়াকে অনেকে ভাবে লেখে যে হচ্ছে NH2CO NH2, কিন্তু এটা ঠিক না। তার কারণ হচ্ছে এখানে কার্বন, এটা যদি আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি তাহলে কার্বনের চারটে হাত, কিন্তু এখানে হলো অক্সিজেন আছে, অক্সিজেন 2 হাত, এখানে অক্সিজেন, এখানে N এবং যেহেতু দুইটা হাইড্রোজেন, নাইট্রোজেন হাত তিনটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে Nটা আগে থাকবে যেহেতু নাইট্রোজেনের হচ্ছে দুজনে হচ্ছে 3, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে আমাদের ইউরিয়া। তো আমাদেরকে এভাবে লেখার চেষ্টা করবে, এটা হচ্ছে একটু ভুল প্রসেস ইউরিয়া। তো তিনি ইউরিয়া প্রস্তুত করে ফেললেন। তো এইভাবে দেখা গেল যে পরীক্ষাগারে আপনার হচ্ছে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এখন আমরা দেখি যে জৈব যৌগের শ্রেণীবিভাগের মধ্যে অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, হলো মুক্ত শিকল, বদ্ধ শিকল, সম্পৃক্ত, অসম্পৃক্ত বা অ্যারোমেটিক আছে। তো বদ্ধ শিকল এবার থাকে যেটা আর কি। তো আমরা এখানে পড়বো হচ্ছে সমগোত্রীয়, তারপর সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মৌলক, এখানে কার্যকরী মৌলক থাকে, অগ্রগণ্যতা ক্রম, কার্বনের শ্রেণীবিভাগ, কার্বনের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। যেমন আমি যদি একটু দেখাই তাহলে CH3 CH2 COOH, তাহলে হচ্ছে এখানে 1 2, তাহলে এখানে কত হলো? আচ্ছা, এখানে হলো এইচটা না দেই, এখানে হচ্ছে CH3 দেই, আর এখানে মনে করো দিলাম, এখানে 1 2 3, তাহলে এখানে একটা CH3 দেই। তাহলে কার্বন শ্রেণীবিভাগ এখানে দেখো, এখানে হচ্ছে কার্বন শ্রেণীবিভাগের মধ্যে কিছু রয়েছে আলফা কার্বন, বিটা কার্বন, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। যে এটা হচ্ছে মূলত আমাদের এখানে বোঝার জন্য আমাদের এখানে কিন্তু দুইটা কার্বনের মূলক আছে, একটা হচ্ছে অ্যালকোহল আছে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড আছে। তো আমরা এই যৌগটা কি আসলে, এটা কি অ্যালকোহল নাকি অ্যাসিড? তো কার্যকরী মৌলকের অগ্রগণ্যতার ক্রম হলে সবার প্রথমে থাকে হচ্ছে অ্যাসিড, সুতরাং এই যৌগটি একটি ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তো হচ্ছে কার্বকরী মূলক হিসেবে বিবেচনা করা হবে এই মূলককে। তো কার্বকরী মূলকের সাথে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যে কার্বন সেটা হলো বিটা কার্বন, কার্বনের সাথে যে কার্বন সেটা হচ্ছে আমরা হচ্ছে কি এটা আলফা, বিটা, গামা, আর হচ্ছে গামা কার্বনের সাথে যেটা সেটা হচ্ছে ডেল্টা। আর হচ্ছে এখন যদি আমরা দেখি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা শুধুমাত্র একটি কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এখন এই কার্বনটা কিন্তু 4টা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সুতরাং এটা হলো 4 ডিগ্রি কার্বন। আর এই কার্বনটা কিন্তু 3 ডিগ্রি কার্বন, কারণ এই কার্বনের ক্ষেত্রে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অতএব এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, কারণ এদিকে একটা, এদিকে একটা, এটা হলো 2 ডিগ্রি কার্বন, এটা হলো 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রিকে বলা হয় হলো প্রাইমারি, আর 1 ডিগ্রির ক্ষেত্রে বলা হয় প্রাইমারি কার্বন, 2 ডিগ্রির ক্ষেত্রে বলা হয় হচ্ছে সেকেন্ডারি, 2 ডিগ্রিকে বলা হয় সেকেন্ডারি, 3 ডিগ্রিকে বলা হয় হলো টারশিয়ারি, এবং 4 ডিগ্রিতে বলা হয় হচ্ছে, এটাকে বলা হবে কোয়াটারনারি, কোয়াটারনারি কার্বন। তো এখানে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং এটা 4 ডিগ্রি কার্বন, এটা হলো কোয়াটারনারি কার্বন, এটা হলো এটা কত 1 2 3 3 ডিগ্রি কার্বন, বা এটা হচ্ছে টারশিয়ারি কার্বন, এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 1 ডিগ্রি বা হচ্ছে প্রাইমারি। তো হচ্ছে কার্বনের মৌলের সাথে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, সাথে যে কার্বন সেটা বিটা কার্বন,
বিটা কার্বনের সাথে যে কার্বন যুক্ত সেটা হচ্ছে গামা কার্বন, গামা কার্বনের সাথে যে কার্বন যুক্ত সেটা হচ্ছে ডেল্টা কার্বন। এটা হলো কার্বনের শ্রেণীবিভাগ, কার্বনের শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে জৈব যৌগের পরে আরও আছে হচ্ছে জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে 3টি পদ্ধতির সাধারণ নামকরণ: উদ্ভূত বা জাতক। তারপর রয়েছে হচ্ছে ইউবেক নামকরণ। জৈব যৌগের নামকরণে কেন দরকার তার উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ হচ্ছে যে আমরা যদি একটু লিখি যে CH3 CH2 CH2 এখানে দিলাম মনে করো ওইস 1 2 3 মেথিল প্রোপ, এটা হলো প্রোপানল 1 কারণ হচ্ছে এটা এখানে। আর যদি এটা আমরা এভাবে একটু চিন্তা করি যে CH3 এখানে হচ্ছে ওয়াইস, তাহলে কি হলো 1 2 3 4 ওয়াইস, তাহলে এটা হচ্ছে 1 2, তাহলে এটা হলো প্রোপানল 2, এটা প্রোপানল 2, এটা প্রোপানল 1। এভাবে আমরা কার্বনের নামকরণ শেখা লাগবে আর কি। কার্বন নামকরণ তো অ্যালকেন, বিভিন্ন অ্যালকেনের নামকরণ হতে পারবে। তারপরে হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ, কিটোনের নামকরণ, এদের নামকরণ। তারপরে জৈব যৌগের অনুতে যদি হচ্ছে আমরা কী বলে সিগমা পাই বন্ধন নির্ণয় করতে যাই, তাহলে এখানে কিন্তু কোনো পাই বন্ধন নেই। কারণ এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। ত্রিবন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র পাই বন্ধন থাকতে পারে। কেননা আমরা জানি যে অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি যখন হচ্ছে কী বলে এটাকে সংকরণ হয় তখন সেটাকে বলা সিগমা বন্ধন, এবং যখন পাশাপাশি হয় তখন সেটা হচ্ছে পাই বন্ধন। যদি হচ্ছে আমরা পি অরবিটাল চিন্তা করি, যদি এটা যদি সামনাসামনি হয় তাহলে এটা হবে হচ্ছে সিগমা বন্ধ, আর যদি এমন হয় তাহলে এটা হবে হচ্ছে পাই বন্ধ। তো সিগমা বন্ধ পাই বন্ধ কীভাবে নির্ণয় করে এটা আমাদেরকে শিখতে হবে। তারপরে হচ্ছে জৈব যৌগের সংকরায়ন বলতে এখানে সবগুলো কার্বনে কিন্তু sp3, কারণ হলো যদি হচ্ছে একক বন্ধন থাকলে sp3, একক বন্ধন হচ্ছে sp3, দ্বিবন্ধন হলো sp2 এবং ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে sp। সংকরায়ন এবং হলো সবাই সমানতা তো 2 ধরনের, এটা তো আমরা সকলে জানি। সমানতা আমাদেরকে পড়তে হবে। সমানতা মূলত যদি বলতে চাই রাসায়নিক সমানতা আর হচ্ছে তোমার স্টেরিও সমানতা। রাসায়নিক সমানতার মধ্যে রয়েছে যে শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামেরিজম, টোটোমেরিজম। আর যদি তোমার হচ্ছে স্টেরিওর মধ্যে জ্যামিতিক সমানতা, আলোক সমানতার ক্ষেত্রে আমার কাইরাল কার্বন প্রয়োজন। কাইরাল কার্বন যদি হয়, কাইরাল কার্বন ছাড়া আলোক সমানতা সম্ভব নয়। তো পার্ট 1-এ আমরা এই জাতীয় জিনিসপত্রগুলো খুব ভালোভাবে জানার চেষ্টা করবো এবং দেখে পার্ট 2-র দিকে যাই। যদি আমরা পার্ট 2-এর একটা হিসাব করি, পার্ট 2-তে আমরা হচ্ছে প্রথমেই শুরু করবো হচ্ছে জৈব যৌগের ধারণা, বিক্রিয়ার প্রাথমিক ধারণা। বিক্রিয়া কীভাবে হয়? একটা হলো বিক্রিয়ক থাকবে, তারপর হলো আক্রমণকারী বিকারক, তাহলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে এখানে প্রভাবক থাকবে, হয়তো প্রভাবক, আর হচ্ছে এখানে হলো উৎপাদ। এখন এটাই হচ্ছে জৈব যৌগের বিক্রিয়ার মূলত সিস্টেম। তো জৈব যৌগের বিক্রিয়া সিস্টেম প্রথমে জানা প্রয়োজন যে হচ্ছে বন্ধন বিভাজন। বিভাজনটা কি? বন্ধন বিভাজন হচ্ছে যে ধরলাম ক্লোরিন তো প্রকৃতিতে Cl2 বা HCl তো এভাবে থাকে, কিন্তু এরা যদি আমরা বিভাজন করি তাহলে কিন্তু হচ্ছে 2টা ক্লোরিন হবে, দুইটা করে ইলেকট্রন শেয়ার করে এমন অবস্থা আছে। এখন যদি বিভাজন হয় তাহলে ক্লোরিন কিন্তু হচ্ছে যার ইলেকট্রন সে নিয়ে নেবে, একটা ইলেকট্রন নিয়ে নেবে আর ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে হচ্ছে ক্লোরিন হয়ে যাবে। আর যদি এখন কেন এমনটা হবে? কারণ হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মক, কিন্তু ক্লোরিন একই পরমাণু এবং তাদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সমান, সেহেতু দুজনের শক্তি সমান, দুজনের ইলেকট্রন দুজন নিয়ে নেবে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা HCl এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে যদি বন্ধন বিভাজন হয়, এখানে কিন্তু হাইড্রোজেন একটা ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন দিয়ে এমনটা অবস্থায় আছে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু বন্ধন বিভাজন হলে এটা কেমন হবে? বন্ধন বিভাজনের ক্ষেত্রে হবে হচ্ছে হাইড্রোজেন প্লাস হয়ে যাবে এবং হলো ক্লোরিন মাইনাস হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 এবং হাইড্রোজেনের হলো 2.1। যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেহেতু ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিব, ক্লোরিন দুইটা
ইলেকট্রন নিয়ে নেবে, কিন্তু হাইড্রোজেন কোনো ইলেকট্রন পাবে না, কারণ হাইড্রোজেনের শক্তি কম। এটা হচ্ছে বন্ধন বিভাজন। বন্ধন বিভাজনের ফলে বন্ধন বিভাজন আবার দুই ধরনের, একটা সুষম বন্ধন বিভাজন এবং বিষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজনের ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে এবং বিষম বন্ধন বিভাজনের ক্ষেত্রে বিকারক উৎপন্ন হবে। আর বিকারক দুই ধরনের, ইলেকট্রোফাইল বিকারক বা হচ্ছে নিউক্লিওফাইল বিকারক। ইলেকট্রোফাইল বিকারকটাকে, ইলেকট্রোফাইল বিকারক হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, অর্থাৎ যে সকল বিকারকের ভিতর ইলেকট্রনের আসক্তি রয়েছে বা অষ্টক সংকুচিত অবস্থা, যেটা হচ্ছে লুইস অম্ল, তারা হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। বা নিউক্লিওফাইল বিকারক রয়েছে তাদের মধ্যে ইলেকট্রন বেশি রয়েছে, যেমন হচ্ছে অ্যামোনিয়া, যার মধ্যে মুক্ত যে ইলেকট্রন আছে সেটা একটা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, সুতরাং এটা নিউক্লিওফাইল বিকারক। এক্ষেত্রে আমাদেরকে ফ্রি রেডিক্যাল যেটা বললাম সুষম বন্ধন বিভাজনের ক্ষেত্রে ফ্রি রেডিক্যাল কার্বনিয়াম কার্বন আয়নের সক্রিয়তা এবং সক্রিয়তার স্থায়িত্ব ইত্যাদি। তারপরে হচ্ছে বিক্রিয়া। তারপরে যদি আমি বিক্রিয়ার দিকে যাই তাহলে জৈব যৌগিক বিক্রিয়া মূলত সংযোজন বিক্রিয়া থাকে। সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আর একটা হলো সমানুকরণ বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন, একটা নিউক্লিওফাইল সংযোজন। ইলেকট্রোফাইল সংযোজন সংযোজন বিক্রিয়া হবে কিন্তু হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে এখানে হচ্ছে পরমাণু যুক্ত হবে, সেটা হলো সংযোজন বিক্রিয়া। একই অবস্থায় হচ্ছে একক বন্ধনে এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সৃষ্টি হয়, সেটা হলো বিয়োজন বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে পরমাণু প্রতিস্থাপন বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া হচ্ছে যে হচ্ছে একটি মূল যৌগ থাকবে, যৌগটি তাপ প্রয়োগের মাধ্যমে আরেকটি যৌগে পরিণত হবে, এটা হলো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া দুই ধরনের, ইলেকট্রোফাইল সংযোজন, নিউক্লিওফাইল সংযোজন। আর সংযোজন বিক্রিয়া অপর নাম হলো দ্রুত বিক্রিয়া। তো হচ্ছে সংযোজন বিক্রিয়া তো দুই ধরনের বললাম, যে হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়া হচ্ছে দেয় হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এবং হলো নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয় হচ্ছে অ্যালডিহাইড কিটোন। তাদের মধ্যে সক্রিয়কে হলো অ্যালকাইনের মধ্যে সক্রিয়কে কে আগে বিক্রিয়া দেবে, আবার হচ্ছে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কে সক্রিয় বেশি, কে আগে বিক্রিয়া দেবে, এটা আমরা জানবো। তার বিয়োজন বিক্রিয়া হচ্ছে ইউয়ানিক বিক্রিয়া, একানবিক দিয়ে আনবিক ইউয়ানি2। তার প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, হলো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন এবং নিউক্লিওফাইল প্রতিস্থাপন। ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া 5 ধরনের রয়েছে: নাইট্রেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যাসাইলেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া। আবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া রয়েছে। প্রতিস্থাপন বিক্রিয়া যেটা নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই ধরনের রয়েছে, তো সেটা আমরা পড়বো হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে SN1 SN2। তার ধাপ কীভাবে সংগঠিত, এগুলো জানবো। সমানুকরণ বিক্রিয়া জানবো, এই মূলত আমাদের হলো পার্ট 2। আর পার্ট 3তে আমরা কী জানবো, পার্ট 3টা জানবো হচ্ছে যে বিক্রিয়া কীভাবে বিক্রিয়া করে, অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে হয়, অ্যালকেনের সাধারণ সংকেত, বিভিন্ন বড় অ্যালকেন কী ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকেনের বিক্রিয়া রয়েছে উৎস বিক্রিয়া বা অন্যান্য যেসব বিক্রিয়া সেই সব বিক্রিয়া, অ্যালকেনের প্রস্তুতি, এসব জিনিস থাকবে। একইভাবে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার, জৈব অ্যাসিড ইত্যাদি এগুলো জানবো। আর পার্ট 2তে তো পার্ট 4-এ আর হচ্ছে পার্ট 4-এ তো আমরা বললাম যে বাকি অংশের মধ্যে রয়েছে থাকবে যে কার্যকরী মূলক শনাক্তকরণ থাকবে। কার্যকরী মূলক একটু লিখি, সাইডে লিখি। কার্যকরী মূলক শনাক্তকরণ থাকবে, মূলক শনাক্তকরণ P4-এ থাকবে কার্যকরী মূলক শনাক্তকরণ গ্লিসারিন বা হচ্ছে 1,2,3 ট্রাইল। তারপরে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, TNT, ডেটল, প্যারাসিটামল। তারপরে হচ্ছে তোমার জৈব যৌগের বিশুদ্ধতার কিছু মানদণ্ড রয়েছে সেগুলো। তারপরে হচ্ছে পলিমার প্লাস্টিসিটি, পলিস্যাকারাইড, প্রোটিন, পেপটাইড বন্ড ইত্যাদি বলে আমাদের মূলত জৈব যৌগ শেষ। তো এটা মূলত আমি ধারণা ক্লাস নিলাম যে জৈব যৌগে আমাদের কী করতে হবে। জৈব যৌগে আমাদের যা করতে হবে, জৈব যৌগে আমাদের যা করতে হবে আর কি, যা করতে হবে সেই বিষয়ে, জৈব যৌগে যা করতে হবে সেই বিষয়ে আমি একটু ধারণা নিলাম যে জৈব অধ্যায় মূলত এত কিছু করতে হবে, যদিও আমি অনেক কিছু বাদ দিয়েছি, কারণ হচ্ছে এক ভিডিওতে তো আর সকল কিছু বলা সম্ভব না। তো আমি ধীরে ধীরে পার্ট 1-এর কয়েকটা ক্লাস একাডেমিকভাবে যেভাবে ক্লাস নিতে হয় আর কি, পার্ট 1-এর বেশ সকল কিছু কভার করবো। তারপর পার্ট 1-এর একটা রিভিশন ক্লাস দিব, পার্ট 2-এর ক্লাস শুরু করবো, আর সকল কিছু খুব সুন্দরভাবে ভেঙে দেখাবো। তারপর রিভিশন ক্লাস নেবো পার্ট 2-এর। তো পার্ট 3 দেখাবো কীভাবে সকল বিক্রিয়া ক্রিয়াকৌশল দেখাবো। জৈব যৌগিক বিক্রিয়া আসলে সহজ, আসলে ভয় পায় সকলে, কিন্তু জৈব যৌগিক বিক্রিয়া আসলে সহজ। জৈব যৌগকে আমাদের ভাঙাতে শিখতে হবে, যে কোনটা প্লাস কোনটা মাইনাস, ওখানে কোনটা প্লাস কোনটা মাইনাস, কীভাবে কোনটার সাথে কে যুক্ত হবে, এগুলো যদি আমরা একটু বুঝে যাই তাহলে জৈব যৌগ শুধু পরীক্ষার খাতায় শুধুমাত্র আমাদের বিক্রিয়া দিবে যে এটা এখন দেখে ফাঁকা। তো আমরা যদি শিখে যাই যে কীভাবে কোনটার সাথে কোনটা যুক্ত হবে, তাহলে আমাদের জৈব যৌগ এটা পুরা ডাল ভাত। তো এইভাবে আমি জৈব যৌগটা শেষ করবো। আশা করছি সবাই আমার সাথে থাকবা। ধন্যবাদ।